আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাসে আলোচনা করব আমাদের তড়িৎ রসায়ন, যেটা কিনা আমাদের অনুশীলনী সলভ সিরিজের একটা সুন্দর একটা অংশ আর কি। আমরা আগেই বলে শুরু করছিলাম যে তোমাদের বইয়ের মধ্যে একটা সিক্রেট পার্ট আছে, যে পার্টটা তোমরা যদি সুন্দরভাবে সলভ করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার দেখবা যে একাডেমিক আর এডমিশনের সুন্দর একটা প্রস্তুতি হয়ে যাবে আর কি। এই জন্য ভাই একটা প্রজেক্ট হাতে নিয়েছে, সেটা হচ্ছে তোমাদের অনুশীলনীর যে সকল প্রশ্ন আছে এমসিকিউগুলো, সেগুলো ভাইয়া তোমাদেরকে সুন্দরভাবে সলভ করে দিব আর কি, যাতে করে তুমি তোমার নিজেকে তোমার একাডেমিক এবং এডমিশনের জন্য আগায় রাখতে পারো আর কি। অলরেডি ভাইয়া তোমাদের সবচেয়ে ভয়ের যে চ্যাপ্টারটা জৈব রসায়ন, সেটা নিয়ে একটা ভিডিও করে দিয়েছি, তাই না? এবার আলোচনা করতেছি হচ্ছে তড়িৎ রসায়নটা নিয়ে। তড়িৎ রসায়নে কেন আলোচনা করতেছি? কারণ তোমরাই কিন্তু আমাকে কমেন্ট করছিলা যে ভাইয়া তড়িৎ রসায়নটা একটু দিতে পারলে ভালো হয়। সো তড়িৎ রসায়নটা হচ্ছে আগে দিতেছি একটু আর কি। এরপরে ক্রমান্বয়ে আমি সবগুলো চ্যাপ্টার কিন্তু দিব আর কি। তবে একটু একটু করে আসবে। তো আমি যদি একটু অসুস্থ না থাকতাম মাঝখানে, তাহলে এই ভিডিওগুলো একটু আরেকটু ফ্রিকোয়েন্সিতে ভালোভাবে আসতে পারতো, বাট দেখা গেল যে গত সপ্তাহে একটু আমার সাথে ঝামেলা গেছে, জাস্ট আমি আসলে করতে পারিনি আর কি। ঠিক আছে? তো এবার আসো, আমি যদি তোমাকে বলি আমরা সবগুলো রাইটারের বই থেকে করবো কিনা। হ্যাঁ, সবগুলো রাইটারের বই থেকে করার একটা ইচ্ছা আছে। তো জানি না আল্লাহ পাক কতদূর পর্যন্ত নিয়ে যাবেন, তবে আপাতত আমি হচ্ছে হাজারি স্যারের বইটা দিয়ে শুরু করছি আর কি। তবে হাজারি স্যারের বইটা শেষ হওয়ার পরে আমরা আসলে অন্যান্য রাইটারের বইগুলো নিয়েও আসলে ভিডিওগুলো করবো আর কি। তো এই অনুশীলনী সলভ সিরিজের ভিডিওগুলো তোমাকে কেমনভাবে কী উপকার করছে বা না করছে, তোমরা চাইলে কমেন্টের মধ্যে সুন্দর করে তোমাদের মতামতটা জানাতে পারো। পাশাপাশি তোমরা যেহেতু তোমাদের জন্য আমি ভিডিওসগুলো করতেছি, তো তোমার যদি মনে হয় যে না ভাইয়ার এই কেমিস্ট্রির ইনপুটগুলো তোমাদের ভালো লাগতেছে, তাহলে একটা কাজ করতে হবে, ভাইয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে এরকম নতুন নতুন যে সকল কাজ করবো না, যেগুলো তোমার কাছে যেন সরাসরি চলে যায় আর কি। তাহলে আর কথা না বাড়াই, আমার গলাটা আগের ভিডিওর মতো নাই, গলাটা একটু ডিফারেন্ট আছে, বিকজ ওই বললাম না ঠান্ডা লাগার কারণে একটা ঝামেলা হয়েছিল, এই জন্য আর কি এটা। এবার তাহলে চলো আমরা শুরু করে ফেলি আর কি। হ্যাঁ, আসো শুরুতেই যদি আসি যে আমরা যদি হাজারি স্যারের বইয়ের এমসিকিউগুলো সলভ করতেছি, আমাদেরকে এই জায়গায় ফোকাসড হয়ে আগাইতে হবে আর কি। তো ভাইয়া বইয়ের সিকোয়েন্স থেকে যে সকল এমসিকিউগুলো বারবার আসছে, ফ্রিকোয়েন্সিতে অনেকবার বেশি আর কি, বা একই টাইপেরগুলো, ওইটা একটা সলভ করলে অনেকগুলো সলভ হয়ে যাবে। তো ভাই ওই টাইপের এমসিকিউকে টাইপ করে সুন্দর করে নিয়ে নিয়েছি আর কি। এটা তুমি সলভ করলে তুমি এখন বইটা নিয়ে এখন বসো, তোমার দেখবে সব কিছু শেষ হয়ে যাবে এরকমভাবে। এবার তাহলে তুমি একটু আসো আমার সাথে সাথে একটু আগাও, যে হ্যাঁ আমি একটু দাগাই নেই রাতে। হ্যাঁ, আসো কি বলতেছে এখানে, বলতেছে এটা যে গলিত সোডিয়াম ক্লোরাইডের পরিবাহিতার কারণ কি আর কি। সোডিয়াম ক্লোরাইড যদি আমরা গলিত অবস্থায় যদি চিন্তা করি, তাহলে কি থাকে, Na+ থাকে আর থাকে কি Cl- থাকে আর কি। তার মানে এইটা হচ্ছে আমাদের কাছে একটা ক্যাটায়ন, এইটা হচ্ছে আমাদের কাছে আর একটা হচ্ছে অ্যানায়ন আর কি। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলাই হচ্ছে ওর বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী আর কি। তার মানে কি, এটার মধ্যে মুক্ত আয়নগুলো দায়ী। বিদ্যুৎ পরিবাহিতার জন্য কিন্তু সবসময় ইলেকট্রনগুলোর কথা কিন্তু না, এখানে কিন্তু মুক্ত আয়নটা হচ্ছে ওর বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী আর কি। এটা মাথায় রাখতে হবে, সুন্দরভাবে রাখলাম। 2 নম্বর প্রশ্নের দিকে যাই, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কোনটির সবচেয়ে বেশি আর কি। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাই না? আচ্ছা, একটু ভালো কথার মধ্যে আসো। তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ককে কী দিয়ে প্রকাশ করতেছে? আমরা জেড দিয়ে প্রকাশ করতেছি আর কি, তাই না? আচ্ছা, তাহলে এটার মধ্যে যদি চিন্তা করি, তাহলে কি জেড সমান কী হলো? জেড সমান হচ্ছে M/NF, তাই তো? আচ্ছা, তাহলে যদি আমরা চিন্তা করি এই জেড এফ এর মানটাও আবার কনস্ট্যান্ট, যদি কনস্ট্যান্ট হয় তাহলে যেটা মান কার কার উপর নির্ভর করতেছে? M/N এর উপর নির্ভর করতে, আমরা সমানুপাতিক দিয়ে ফেলি এটা, যেহেতু কনস্ট্যান্ট একটা মান তাই আর কি এটার জন্য। তাহলে জেড সমানুপাতিক M/N। তাহলে আমাদের জন্য M/N এর অনুপাতটা যার জন্য বেশি হবে তার জন্য তুল্যাঙ্কটাও বেশি হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা যদি চিন্তা ভাবনা করে দেখি এইটার জন্য, কয়ের জন্য যদি লিখি, এর ভর কত? এর ভর হচ্ছে 108 ডিভাইডেড বাই হচ্ছে 1, তাহলে এইটার অনুপাতটা কত আসতেছে? ধরো 108 আসতেছে। কপারটা কত? কপার হচ্ছে 63 বা 65, তাই না? 63.5 মোস্ট প্রবাবলি, ইফ আই এম নট রং। তো এটাতে 2 দিয়ে ভাগ করলে কিছু একটা আসতে, এর তুলনায় কম আসতেছে। আয়রনের ভর কত? আয়রনের ভর হচ্ছে 55.85 ডিভাইড বাই ধরলাম 3, ওর হচ্ছে এন এর মানের জন্য বললাম আর কি আমরা। এটা তো তাহলে কি অনেক কম একটা ভ্যালু আসতেছে। ক্রোমিয়ামের ভরও তাহলে কি এর তুলনায়, মানে এই যে এর তুলনায় তো বেশি আসলে আসবে না আর কি, তাই না? ক্রোমিয়ামের নিজস্ব একটা ভর আছে, যে ভরটাকে আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ দিলে দেখবা যে এর তুলনায় কম আসবে। তার মানে এক কথা যদি বলি যে যেখানে M/N এর অনুপাতটা বেশি, ওইটার জন্য তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মানটাও বেশি হবে আর কি। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্সারটা হবে হচ্ছে ক নাম্বার, এটা আর কি। বুঝতে পারছো? ওকে, এবার যদি যাই আমরা পরের প্রশ্নের দিকে, 1 ফ্যারাডে বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন ক্যাথোডে অধিক পরিমাণে সঞ্চিত হবে আর কি। আচ্ছা, চিন্তা করে তুমি দেখো একটু আর কি, অধিক পরিমাণ বলছে কিন্তু এই জায়গাটায় পরিমাণের কথা বলছে। তাহলে ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে W সমান MIT ডিভাইডেড বাই EF, এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা আর কি, তাই না? আচ্ছা, পাইলাম।
1 ফ্যারাডে বিদ্যুৎ বলছে কিন্তু আর কি আমাদের কাছে, তাই না? আমরা যদি এই ফর্মুলাটাকে এরকম করে লিখি তাহলে কি লেখা যায় দেখি একটু, এম কিউ ডিভাইডেড বাই ইএফ, এটাও তো লেখা যায়, তাই না? কিউ এর মান বলছে 1 ফ্যারাডে, কিউ এর মান বলছে কত 1 ফ্যারাডে, তাহলে এম ইন্টু 1 ফ্যারাডে লিখলাম ডিভাইডেড বাই ধরো যে ইএফ লিখলাম আর কি। এই এফগুলো কেটে দিচ্ছে, সমস্যা তো নেই। তাহলে কি লিখতে পারলাম এখান থেকে, লিখতে পারলাম হচ্ছে এরকম এম বাই ই, এম বাই ই এর মানটা যারটা বেশি হবে ওইটার জন্য হচ্ছে কি বেশি পরিমাণে পদার্থ জমা পড়বে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম টাইপের। তাহলে যদি লিখি এই যে জিঙ্কের ভর কত, ধরো 65 প্লাস এরকম টাইপের একটা ভর আছে, তাকে 2 দিয়ে তুমি ভাগ করছো, কিছু একটা ভ্যালু একটা আসছে, তার ভ্যালুটা তাহলে কত আসবে, ধরলাম যে 34 32 এরকম টাইপের, 32 প্লাস এরকম কিছু একটা তার ভ্যালু যে একটা আসছে। এখানে তাহলে কত হলো 27 ডিভাইড বাই হচ্ছে 3 করলে তাহলে কত আসবে 9 আসছে ভ্যালুটা। পড়াশোনার জন্য কত 39 ডিভাইড বাই হলো 1, তাহলে 39 আসবে এখানকার ভ্যালু। এখানে কত হবে 40 ডিভাইড বাই হলো 2, তাহলে 20 আসবে। তাহলে যার জন্য এই ভ্যালুটা বেশি, তাহলে ওইখানে বেশি পরিমাণ পদার্থ জমা পড়বে। তাহলে কোনটা হবে অ্যান্সারটা, অ্যান্সারটা হবে হচ্ছে গ নাম্বারটা হবে অ্যান্সারটা আর কি। ওটা বুঝতে পারতেছি? ওকে, এবার যাবো হচ্ছে পরের দিকে। যদি 5 এম্পিয়ার বিদ্যুৎ 30 সেকেন্ড ধরে একটি ইলেকট্রোডের মধ্য দিয়ে চালনা করা হয় তখন মোট চার্জ কত হবে আর কি, এটার কথা বলছে। চার্জ মানে কি, চার্জ মানে তো হচ্ছে কিউটা, তাই না? কিউ সমান তাহলে কত, কিউ সমান হচ্ছে আমরা জানি আইটি, কিউ সমান কত আইটি। আই এর মান কত এখানে, আই এর মান হচ্ছে 5 আর টি এর মান কত 30 আর কি। তাহলে হচ্ছে এটা হলো কত 150, তাই তো 150 এম্পিয়ার পার সেকেন্ড। এম্পিয়ার পার সেকেন্ডটাকে আমরা কি বলতেছি আবার কুলম্ব বলতেছে আর কি এরকম। তাহলে 150 আসতেছে, তাহলে 150 আসলে কোনটা হবে, ঘ নাম্বারটা হবে অ্যান্সারটা। বুঝতে পারছো ব্যাপারটা? ওকে, এবার যদি পরের দিকে আগেই, সিলভার নাইটের দ্রবণে 1.2 এম্পিয়ার বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে, কি চাইছে আমার কাছে, টাইম চাইছে। চালনা করলে ক্যাথোডে 1.61 গ্রাম সিলভার জমা হবে আর কি, এটা কথা বলছে, তাই না? তাহলে একটু আসো তো দেখি কি হয়। তাহলে আমার টাইম চাইছে, তার মানে টাইম চাইছে। ফর্মুলা কি আমাদের কাছে, ডাব্লু সমান এম আই টি ডিভাইডেড বাই হলো ইএফ, এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলা। তা টি চাইছে, টি সমান তাহলে কত হবে, ডাব্লু ইন্টু ই ইন্টু এফ ডিভাইডেড বাই এম ইন্টু আই, এটা হচ্ছে আমাদের কাছে ফর্মুলায় বসাইতে হবে। ডাব্লুর মান কত 1.61, ই এর মান কত, যেহেতু সিলভার আছে প্লাস, এখান থেকে শুধু সিলভার আকারে জমা পড়বে, তাহলে প্লাস থেকে 0 হইলে কত হয় 1 হয়, তার মানে এটা কত হবে, এটা হচ্ছে ই এর মান হচ্ছে 1। আর এফ এর মান কত 96500 ডিভাইডেড বাই এম এর মান কত, একটু আগে বলে আসছি 108। আর আই এর মান কত, আই এর মান হচ্ছে 1.2। এই সব কিছুকে ক্যালকুলেট করো, ক্যালকুলেট করার পরে দেখো তো টাইমটা কত আসছে। হ্যাঁ, আজকে আবার ক্যালকুলেশন মানে ক্যালকুলেটার হাতে রাখছি আর কি। 1.61 ইন্টু 1 ইন্টু 96500 ডিভাইডেড বাই 108 ইন্টু 1.2 করলে কত আসতেছে, আসতেছে হচ্ছে 119880 এত সেকেন্ড আসতেছে। আমরা যদি এটাকে মিনিটে কনভার্ট করি তাহলে 60 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে কত আসতেছে 19.98 এত মিনিট আসতেছে। তাহলে কোনটা হবে, তাহলে হচ্ছে অ্যাবাউট ইটস 20 মিনিট। বুঝছো, খুব জটিল কাজ না। এই প্রশ্নগুলা কিন্তু আমাদের গতেও ঘতেও আসতে পারে আর কি, জানো তো? এই প্রশ্নগুলো আবার আমাদের গ অথবা ঘতেও আসতে পারে, পাশাপাশি এইগুলো কিন্তু এডমিশনেও আসে আর কি। হ্যাঁ, পাশাপাশি এটা কিন্তু এডমিশনেও আসে, বি কেয়ারফুল এই জিনিসগুলো। বুঝছো? ওকে, পরের দিকে আমরা একটু আগে আসো। ক্রোমিয়াম সালফেটের দ্রবণে 3F বিদ্যুৎ দ্বারা ক্যাথোডে কত গ্রাম ক্রোমিয়াম জমা পড়বে। সো সেম প্রশ্নের কন্টিনিউশন শুধুমাত্র আর কি। তাহলে আমরা যদি লিখি কত গ্রাম, ডাব্লুর মান চাইছে এম আই টি ডিভাইডেড বাই হলো ইএফ, এটা হচ্ছে ফর্মুলা। এম এর মান দিয়ে দেওয়া আছে, এবারে 52 দেওয়া আছে। তাহলে হচ্ছে একটা কাজ করি, আমি এম কিউ লিখি, সমস্যা তো নাই, ইএফ লিখলাম। এম এর মান কত, এম এর মান হচ্ছে 52, কিউ এর মান কত 3F, 3 ইন্টু এফ। আবার হচ্ছে কি ই এর মান কত, ক্রোমিয়াম যেহেতু বলছে তাহলে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেটের সংকেত কি Cr2SO4, তার সাথে 3 যাবে আর কি। তাহলে ক্রোমিয়াম এখানে কত ছিল, +3 ছিল, +3 থেকে কত হয়েছে 0 হয়েছে, তাহলে 3টা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে এটা কত হবে, তাহলে হচ্ছে 3, তার সাথে হবে হচ্ছে F। সুন্দরভাবে আমি সব কেটে দিতে পারতেছি এখান থেকে, সুন্দর একটা ক্যালকুলেশন কিন্তু, খেয়াল করে দেখো। তাহলে কত হলো অ্যান্সারটা 52। তাহলে অ্যান্সার কোনটা হবে, এই যে খ নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার আলী। বুঝতে পারছো, খ নাম্বারটা হবে অ্যান্সার। ডান। আচ্ছা,
বিগলিত সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপর টিন ক্লোরাইড এর মধ্য দিয়ে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতুর সর্বাধিক মোল পরিমাণ জমা পড়বে আর কি। প্রশ্নগুলা সবগুলো প্রায় সেম, বাট আমাদের কাছে জিনিসগুলো একটু আলাদা আলাদাভাবে জাস্ট বের করতে হবে আর কি, ঠিক আছে। সেটা হচ্ছে মোল সংখ্যার কথা বলছে। ভাইয়া আমরা তো ফর্মুলা শিখলাম, ডাব্লু সমান MIT ডিভাইডেড বাই EF, বাট চাইছে কি মোল সংখ্যা আর কি। তাহলে কি করতে হবে, ডাব্লু বাই এমটাকে তুমি এক পাশে নিয়ে আসো, এদিকে রাখলা হচ্ছে IT ডিভাইডেড বাই EF। ওকে, এখন আইটিটাকে কি লেখো, কিউ ডিভাইডেড বাই EF লিখছো, লিখছো ওকে। তাহলে এইটাই তো আমাদের কাছে হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের কাছে এন, মানে মোল পরিমাণটা, এটাই তো বের করতে বলছে। এই এন এর মানটাই তোমাকে কিন্তু বের করতে বলছে। কিউ এর মানটা কত বলছে, কিউ এর মানটা বলছে হচ্ছে কত, 1 ফ্যারাডে। তাহলে এটা হচ্ছে 1 ফ্যারাডে ডিভাইডেড বাই হচ্ছে EF, এটা হচ্ছে ফর্মুলাটা, রাইট। তাহলে এই এর মানের উপর ভিত্তি করেই তো সব কিছু আসলে ভাইয়া আলাদা হইতেছে আর কি, কত মোল আসবে না আসবে এই কাহিনীগুলো। আচ্ছা তাহলে একটু দেখি, তাহলে এন সমান যদি আমরা বলি তাহলে মূলত 1/Eটাই হচ্ছে মোল পরিমাণ আসবে আর কি, তাই তো। ওকে, এত মোল, 1/Eটাই হচ্ছে এত মোল। এখন তুমি যদি বলো সোডিয়ামের জন্য এর মান কত, সোডিয়ামের এর মান হচ্ছে 1, এটার জন্য এর মান কত 3, এটার জন্য এর মান কত 2, এটার জন্য এর মান কত 4। কেন, এই 4টা +4 থেকে ইলেকট্রন গ্রহণ করবে আর কি, 4টা আর কি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা। এখন তুমি আমার একটু তুমিই বলো তাহলে কি হবে, 1/1, তাহলে এটা অনুপাত কত 1, এটার জন্য কত 1/3, এটার জন্য কত 1/2, এটার জন্য কত 1/4। তাহলে কোথায় মোল সংখ্যা সর্বাধিক হবে, 1 নাম্বারটার মধ্যে মোল সংখ্যা সর্বাধিক হবে আর কি, 1 নাম্বারটার জন্য মোল সংখ্যা সর্বাধিক হবে, তাই না, তাই তো। এটা মোল সংখ্যাটা কত আসবে, এটা আসবে হচ্ছে 1 মোল আসবে, এটা কি আসবে 1/3 মোল আসবে, এটা কত আসবে 1/2 মোল আসবে, এটা কত আসবে 1/4 মোল আসবে। সো বি কেয়ারফুল, অ্যান্সারটা চাইছে কি সর্বাধিক মোল সংখ্যা, তো অ্যান্সারটা করে ফেলছি আমরা আর কি। এবার চলো, নিচের কোন তড়িৎদ্বার বিজারণ প্রক্রিয়া বোঝায়। হ্যাঁ, আগে তোমার একটু এই স্ল্যাশগুলো বুঝাই, স্ল্যাশগুলো মানে কি, এই স্ল্যাশ চিহ্ন যেটা দিচ্ছে এইটা হচ্ছে শুরুটা হলো ইনিশিয়াল অবস্থা, শুরুটা হলো ইনিশিয়াল অবস্থা, আর এটা হলো চেঞ্জড অবস্থাটা হচ্ছে এটা, তারপরে থাকে হচ্ছে চেঞ্জড অবস্থা থাকে হচ্ছে এটা। ধরলাম আমি একটা মেটাল নিলাম, ইনিশিয়াল অবস্থা এরকম ছিল, এখান থেকে সে M+ গেছে, তার মানে সে কী করছে, এখান থেকে প্লাসে পরিণত হতে গেলে কী করতে হয়, ইলেকট্রন গ্রহণ করতে হয় আর কি। আবার ধরলাম কেউ এরকম ছিল M+ থেকে M আসছে, সে গ্রহণ করছে, এইটা মানে হলো তাহলে আমাদের কাছে ছিল হচ্ছে জারণ, আর এটা তাহলে মানে আমাদের কাছে ছিল কি আসলে বিজারণের কথা আমরা আসলে বলছি, তাই না। এবার তুমি আমাকে বলো কোনটি বিজারণ প্রক্রিয়া বোঝাচ্ছে। তাহলে 0 থেকে প্লাসে গেছে তাহলে জারণ, প্লাস থেকে 0-তে গেছে তাহলে হচ্ছে বিজারণ। অ্যান্সার কিন্তু আমরা পেয়েই গেছি, অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেছি আর কি, ব্যাপারটা বুঝতে পারছি। সো এই জিনিসগুলো খুবই বেসিক, বাট এমসিকিউর জন্য খুবই পাওয়ারফুল আর কি এগুলো। এবার যাই, অ্যানোড রূপে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এত হচ্ছে ওর, এটা হচ্ছে তার বিভব, কি বিভব এটা, যেহেতু এটা একটা জারণ বিক্রিয়া তাহলে জারণ বিভব হচ্ছে এটা আর কি। সাথে কোনটির ক্যাথোড রূপে ব্যবহার করা যাবে, বুঝছো। এখন কথার মধ্যে একটু আসো, তাহলে এইটা পাইলাম, এটা হচ্ছে তার কি বিভব, এটা হলো তার জারণ বিভব, এটা হলো তার জারণ বিভব আর কি, বুঝছি। এখন জারণ বিভব পাইছো, এবার হচ্ছে কি এই জিনিসগুলোর মধ্যেও তুমি দেখো সবার ক্ষেত্রেই জারণ, এটার মধ্যে জারণ দেওয়া আছে, জারণ বিভব দেওয়া আছে, জারণ বিভব দেওয়া আছে, এটাতে আবার বিজারণ বিভব দেওয়া আছে। ওকে, এখন তুমি বুঝবা কেমনে এটার মধ্যে কোনটার সাথে তুলনা করলে এর জারণ হইলে এগুলোর কোনটার বিজারণ করা পসিবল আর কি, রাইট। আচ্ছা, তোমার তাহলে কাজ করতে হবে কি, দুইটা জারণ বিভব নিয়ে তুলনা করতে হবে, যার জারণ বিভবটা বেশি ও হবে হচ্ছে অ্যানোডে যাবে, যার জারণ বিভবটা কম ও হচ্ছে ক্যাথোডে যাবে। তাহলে দেখি একটু, এর জারণ বিভব কত, +0.76, তাহলে এটা তোর কত +0.28 জারণ বিভব আর কি। তাহলে যদি তোমারে বলি তাহলে এইটা যদি জারণ হয় তাহলে এটা ক্ষেত্রে তাহলে কী করা পসিবল, বিজারণ করা হবে, তাহলে হচ্ছে ক্যাথোড রূপে এটা ইউজ করা যাবে, এই 1 নাম্বারটা ইউজ করা যাবে। 2 নাম্বারটা দেখি একটু করা যাবে না কেন, এটা কত 2.36, এর তুলনায় বেশি, বেশি হলে আবার ওটাকে ক্যাথোডে নেওয়া যাবে না, ওটাকে তাহলে জারণ বানাইতে হবে। তাহলে এটা যদি হয় তাও হবে না, এটা দেখো বিজারণ আছে, তাহলে এটাকে চেঞ্জ করে আমাদের জারণে নিয়ে এসে তুলনা করতে হবে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ যদি তুলনা করতাম তাহলে ক্ষেত্রে কত হইতো, তাহলে হয়তো হচ্ছে জিনিসটা এরকম, তাহলে জিনিসটা হয়তো এরকম হইতো আর কি জিনিসটা আর কি। তাহলে যদি এটা প্লাস হইতো তাও তো এর থেকে বেশি হয়ে যাইতো, তখন তো এটা আসলে আবার কি করা যাবে না, ক্যাথোডে দেওয়া যাবে না। তাহলে এর তুলনায় জারণ বিভব যার কম আছে ওইটাই হবে হচ্ছে আমাদের ক্যাথোডে যাবে আর কি, অর্থাৎ বিজারণ বিক্রিয়া দিবে। তাহলে কোনটা অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে হচ্ছে 1 নাম্বারটা হবে অ্যান্সারটা। ব্যাপারটা কি বুঝতে পারছি,
ওকে ওকে। এবার যে পরের দিকে, জিঙ্ক আর সিলভার তড়িৎদ্বারে জারণ বিভব যথাক্রমে এত এত দিলাম। এখন ইএমএফ কত হবে? ইএমএফ এর পুনরূপটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। সো ইএমএফ অর্থাৎ আমরা যদি ওই কোষটার জন্য টোটাল সেলের বিভব বের করতে চাই, তাহলে ই সেল, হ্যাঁ, প্রমাণ অবস্থায় সমান ই নট সেল সমান ই নট সেল সরি সমান ই অফ অক্সিডেশন, মানে ই অফ অক্সিডেশন মানে যেখানে জারণ হয়েছে, প্লাস ই অফ রিডাকশন যেখানে বিজারণ হয়েছে আর কি। এই দুটার বিভবকে তুমি যদি যোগ করে দাও তাহলে ওই পুরো পুরো সেলটার জন্য সেল বিভব পাবা আর কি। ওটা হচ্ছে ইএমএফ বলতেছে এখানে। তাহলে আমরা দেখতেছি কি এইখানে হলো জারণ, এইখানে হলো বিজারণ, তাহলে জিঙ্কের হয় জারণ আর সিলভারের হয় বিজারণ আর কি। তাহলে জিঙ্কের জারণ যদি হয় তাহলে ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এই বিভবটা নিতে হবে। আর যদি বিজারণ হয় সিলভারে তাহলে কি করতে হবে? ই অফ এজি প্লাস থেকে এজিতে যাইতে হবে আর কি। এটা হচ্ছে ব্যাপারটা। তাহলে ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ এর মান কত? জিঙ্কের জারণ বিভব দেখছো তো দুইটার ক্ষেত্রে কি দেওয়া আছে? জারণ বিভব দেওয়া আছে। জিঙ্কের জন্য মানটা কত? 0.76। সিলভারের ক্ষেত্রে কী হয়েছে? প্লাস থেকে শূন্য হয়েছে, প্লাস থেকে শূন্য হয়েছে। তো যদি প্লাস থেকে যদি শূন্য হয় বাট এইটা হয়তো তখন কী হবে? বিজারণ হবে। বাট আমার কাছে দেওয়া আছে কি? জারণ বিভব দেওয়া আছে। তো জারণ থেকে বিজারণ বিভব কেমনে পাই? শুধুমাত্র জারণ বিভবের মানটাকে তুমি যদি চেঞ্জ করায় দিয়ে দাও তাহলে ওটাই কিন্তু আমাদের জন্য বিজারণ বিভবের মান হয়ে যাবে আর কি। তাহলে এটা কি করতে হবে? প্লাস 0.80 এত, দুটাকে যোগ করলে কত হয় আর কি? দুটাকে যোগ করলে হচ্ছে 6, তাহলে হচ্ছে 8 7 15, তারপর হচ্ছে 1.56 ভোল্টেজ হয় আর কি। তাহলে 1.56 ভোল্টেজ হইতেছে। বুঝতে পারছি ঘটনাটা? ঠান্ডা মতো একটু খেয়াল করে দেখবা। এখানে লাগবে আমার বিজারণ বিভব, দেওয়া আছে কোনটা? জারণ বিভব। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে চেঞ্জ করাই নিচ্ছি আর কি। ক্লিয়ার? ওকে, পরের দিকে আসো। ক্যালোমেল তড়িৎদ্বারে কোনটি ব্যবহার করা হয় আর কি? মানে ক্যালোমেলের সংকেতের কথা বলছে। এটা খুবই সুন্দর একটা জিনিস, এটা তোমার জন্য এডমিশনেও কাজে লাগতে পারে, এটা একটু মাথায় রাখবা। খুবই সুন্দর একটা জিনিস যে ক্যালোমেলের সংকেতটা হচ্ছে Hg2Cl2, ঠিক আছে? মুখস্থ রাখবা এটাকে। আচ্ছা, ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ গেছে, হ্যাঁ, প্লাস 0.76 হচ্ছে ভোল্টেজ। সিলভার থেকে সিলভার 2+ গেছে, তার মানে এটাও দেওয়া আছে আমার জারণ বিভব, এটাও দেওয়া আছে আমাদের কাছে হচ্ছে জারণ বিভবই দেওয়া আছে আর কি। তার তড়িৎ কোষ্ঠীর মোট বিভব কত? তার মানে ওই যে ই সেল বের করতে আবারও বলছে, তাহলে সেম টাইপের প্রশ্নই হলো। তাহলে ই সেল সমান আমরা কি জানি? ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+, ঠিক আছে, প্লাস ই অফ সিলভার থেকে সিলভারে যাবে আর কি। এইটা হচ্ছে ব্যাপারটা। তাহলে এই মানটা আমাদের কাছে আছে অলরেডি, এই মানটা আছে, কিন্তু এই মানটা দেখো নাই, এই মানটা দেখো জারণে আছে, বাট লাগবে কোনটা? বিজারণটা। তাহলে প্লাস করে চেঞ্জ করে নাও আর কি, ফলে 0.799 ভোল্টেজ আর কি, ঠিক আছে? এই ব্যাপারটাকে এইভাবে করলে একটু হবে আর কি, ঠিক আছে? ওকে, সমস্যা নেই। তাহলে আমাদের জন্য যে জিনিসটাতে যাবে, আমরা একটু দাঁড়াও, একটু জাস্ট করি আমরা, সমস্যা নেই। ওকে, এবার যদি ঘটনার মধ্যে একটু আসি যে এই দুটোতে যোগ করলে কত আসে সেটা হবে অ্যান্সারটা আর কি। তো কত হবে অ্যান্সারটা যোগ করলে? যোগ করে দেখো না একটু কত হয়, যেহেতু কিছু পয়েন্ট আছে তো এই জন্য ঝামেলা আর কি। তাহলে 0.76 প্লাস 0.799 এত, তাহলে 0.1559, 1559, এটা তো কোনো অপশনের মধ্যেই নাই, তাই না? তাহলে হচ্ছে আমার মনে হয় এই অপশনটা করতে যাচ্ছিল ওরা, বাট এই অপশনটা মনে হয় করা হয়নি। বাট আমি যোগ করে দেখতেছি কত, আমি আরেকবার তবুও যোগ করে দেখি 0.76 প্লাস 0.799, তাহলে কত আসতেছে অ্যান্সারটা? 1.559 আসতেছে, বাট ওরা দিয়েছে হচ্ছে 599। এমন হতে পারে টাইপ করতে ভুল করে ফেলছে আর কি। ওকে ওকে, তো যাই হোক, সমস্যা নেই। পরের দিকে আমরা একটু আগাই। পরের দিকে যদি আমরা একটু আগাই যে কোনটি মুখ্য নির্দেশক তড়িৎদ্বার? মুখ্য নির্দেশক তড়িৎদ্বার কি বলতেছে? এখন মুখ্য মানে কি? তড়িৎদ্বার দুই ধরনের হয় তড়িৎদ্বারটা, একটা হচ্ছে মুখ্য হয় আর একটা হচ্ছে গৌণ হয় আর কি। হচ্ছে মুখ্য হয় আর একটা হচ্ছে গৌণ হয় আর কি। ওই যে ক্যালোমেল তড়িৎদ্বারের কথা বললাম না, ওইটা ছিল হচ্ছে তোমার কাছে গৌণ আর কি, এরকম। আর মুখ্য যেটা সেটা হচ্ছে কোনটা জানো? সেটা হচ্ছে হাইড্রোজেন তড়িৎদ্বারটা হচ্ছে এটা। সেটা কোনটা? হাইড্রোজেন, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটা হচ্ছে কি মুখ্য, বাট ক্যালোমেল তড়িৎদ্বারটা কি তোমার কাছে গৌণ, এটা মাথায় রাখতে হবে আর কি। হ্যাঁ, ওকে। এবার যে পরের দিকে, মুখ্য নির্দেশক তড়িৎদ্বার হিসেবে ব্যবহৃত হয় কোনটা আর কি। একই প্রশ্ন কিন্তু দুইবারই আসছে ঘোরায় পাচ্ছে। তাহলে কোনটা? এটা হচ্ছে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার আর কি। বুঝতে পারছো? মুখ্য। আচ্ছা, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভব কত? প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের বিভবটা হচ্ছে ধরে নেওয়া হয়েছে কত?
0 ভোল্টেজ। এইখান থেকে হিসাব নিকাশটা শুরু করে অন্যগুলোরটা চেঞ্জ করা হয় আর কি। তাহলে ভাইয়া প্রমাণ আর ওই যে গৌণ আর মুখ্যর মধ্যে পার্থক্যটা কি বুঝবা নাকি একটু, প্রাইমারি আর সেকেন্ডারি যেটাকে বলতেছে, মানে হাইড্রোজেনটাকে স্ট্যান্ডার্ড ধরে অন্য কিছুকে মেজার করা হয়েছে আর কি, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি কোনটাকে, যেটা অন্য আরেকটাকে মেজার করে হাইড্রোজেনের রেসপেক্টে ওরটা একটা ভ্যালুটাকে ফিক্সড করে তারপর ওর রেসপেক্টে অন্য কাউকে আসলে মেজার করা হয়েছে এরকম। সো ডিটেলস পড়তে গেলে আরও ভালো বোঝা যাবে, সেটা পরে দেখবো না হয় আমরা। নিচের কোনটি শক্তিশালী বিজারক? বিজারক মানে কি? বিজারক মানে যে হচ্ছে ইলেকট্রন দান করতে পারে, যে যত সহজে ইলেকট্রন দান করতে পারে সে হচ্ছে তত শক্তিশালী আর কি, তাই না? তো এটা তাহলে বিচার করবো কেমনে? বিচার করবো হচ্ছে জারণ বিভব দ্বারা বিচার করবো আর কি, জারণ বিভব দ্বারা বিচার করব। জারণ বিভব যত বেশি হবে সেটা তত শক্তিশালী বিচারক হবে আর কি, বুঝছো? তাহলে তোমরা কিন্তু অলরেডি একটা সিরিজ একটা মুখস্থ করছিলা, ওই লি না কে এরকম একটা সিরিজ মুখস্থ করছিলা আর কি, তাই না? ওটা আসলে জারণ বিভবের সে একটা সিরিজ তোমরা মুখস্থ করছিলা। ওই জায়গায় উপরে কে ছিল? লিথিয়াম ছিল আর কি, ঠিক আছে। লিথিয়ামের জারণ বিভবের মান মনে হয় 3 পয়েন্ট সামথিং এরকম একটা মান আছে। তো এই মানটাকে মুখস্থ রাখতে হয়। সো মান মুখস্থ না রাখলেও হবে, তোমাদের যে এই যে নেমোনিক্সটা মুখস্থ করছিল না, লি না কে এরকম কিছু একটা, সো ওইটা দিয়ে উপরে লিথিয়াম বসছে, তাই না? এর সাথে শক্তিশালী বিজারক এরকম মনে রাখবা, বাট মাথায় রাখবা কী দিয়ে বিচার করে? জারণ বিভব দিয়ে বিচার করে আর কি, ঠিক আছে। ওকে, তড়িৎ বিশ্লেষণকালে কোনটি আগে চার্জ মুক্ত হবে? আচ্ছা, ওই যে আমরা যদি চিন্তা করি তোমাদের কাছে লিথিয়াম প্লাসটা সবার উপরে, তারপরে একটা পরে সময় এসে আসলো হাইড্রোজেন আসলো আর কি, তাই না? তারপরে কোনটা আসলো? তারপরে আসছে কোনটা? কপার আসছে এরকম করে। সবার নিচে কোনটা ছিল? সবার নিচে আসছে হচ্ছে স্বর্ণ ছিল আবার কি, Au3+ এরকম টাইপের। তাহলে উপর থেকে নিচের দিকে যত নিচের দিকে আসতেছো তত চার্জ মুক্ত হওয়ার প্রবণতা বাড়তেছে, অর্থাৎ বিজারণ হওয়ার বা বিজারণ বিক্রিয়া হওয়ার প্রবণতা বাড়ে। তাহলে বিজারণ বিক্রিয়ার মধ্যে কোনটা ভালো দিবে? এই যে Au3+টা বিজারণ বিক্রিয়াটা ভালো দিবে আর কি। তাহলে এই জায়গাটায় কি হবে? আমাদের জন্য চার্জ মুক্ত হবে, খুব দ্রুত হবে। তাহলে কোনটা হবে ঘটনাটা? এই যে এটা 3 নাম্বারটা আর কি হবে, এটা এখানকারটার জন্য। বুঝতে পারছি? ওকে ওকে, এবার যে পরের পার্টে, তড়িৎ বিশ্লেষণকালে কোন আয়নটি আগে চার্জ মুক্ত হবে? যখন তুমি এই পাশে দেখলা এগুলো ছিল কেমন? সব পজিটিভ চার্জ থাকা মানে দিলে কি এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া দিয়ে বিচার বিবেচনা করছো। কিন্তু যখন তুমি দেখতেছো যে এখানে সব নেগেটিভ চার্জ, তখন তাহলে তুমি কোনটা দিয়ে বিচার বিবেচনা করবা? তখন তুমি দেখবা হচ্ছে এটা একটা কাহিনী তোমার বলে রাখতে পারি। এই যে নাইট্রেটটা, তারপরে ধরো যে হ্যালোজেনগুলা, তারপরে ধরো যে OH- আর কি, এরকম টাইপের একটা ব্যাপার। তাহলে কোথায় সবচেয়ে সহজে জারণ হবে? কোথায়? এই জায়গাটা, এই OH- যেটা আর কি হাইড্রোক্সিল আয়ন, যেটা এই আয়নটা সবার আগে চার্জ মুক্ত হবে। চার্জ মুক্ত হলে কি হবে? OH- সে যদি ইলেকট্রন ছেড়ে দেওয়ার পরে এখান থেকে কিসে পরিণত হবে? একে তো পানি তো থাকবেই একটা, পাশাপাশি অক্সিজেনটাও এখান থেকে অক্সিজেন গ্যাস আকারেও পাওয়া যাবে আর কি, বুঝছো? এরকম একটা ব্যবস্থা হবে। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? এটা একটা মুখস্থ টাইপের, কিন্তু এই পড়াশোনাগুলো মুখস্থ টাইপের, এটা একটা মুখস্থ টাইপের রাখবে। অ্যাডমিশনে এটা অনেক ভালো কাজে লাগে আর কি। হ্যাঁ, এই প্রশ্নটার কথা বললাম না, এটা অ্যাডমিশনেও ভালো কাজে লাগবে। অ্যাডমিশন এবং একাডেমিক দুইটা জায়গায় ভালো কাজে লাগবে, বুঝছো? ওকে ওকে, এবার যেই পরের দিকে আসো, নিচের কোনটি ধাতব আয়ন তড়িৎদ্বার আর কি? তড়িৎদ্বার 5 প্রকারের আছে ইন টোটালি, তার মধ্যে ধাতব আয়ন তড়িৎদ্বার হচ্ছে একটা। ধাতু আর ধাতব আয়ন, ধাতু থাকবে হচ্ছে আগে, তারপরে হচ্ছে ধাতুটার একটা ধাতব আয়ন থাকবে আর কি, এরকম একটা অবস্থায়, ঠিক আছে? তাহলে ধাতু আছে, ধাতুর একটা আয়নও আছে, খেয়াল করে দেখো। এইখানে দেখো ধাতু আছে, ধাতুর একটা লবণ আছে যেটা আবার অদ্রবণীয় আছে, তাহলে এটা হবে না। আচ্ছা, এই দেখো এটাও একটা ধাতু আছে, ধাতুর আবার একটা অদ্রবণীয় লবণ আছে, তাহলে এটাও একটা হবে না। তারপর ধাতু আছে, ধাতুর একটা লবণ আছে, ধাতু আছে, ধাতুর একটা লবণ মানে হচ্ছে Ag+, তাই না? তার মানে কি এটা এর সাথে মিলতেছে না? ধাতু এবং ধাতুর আয়ন আছে, তাহলে ধাতু এবং ধাতুর আয়ন থাকা মানে হচ্ছে এই গ নাম্বারটার সাথে মিলতেছে, বুঝলাম। পরেরটার সাথে মিলতেছে না, কারণ প্লাটিনাম ধাতু একটা আছে, তার থেকে আয়রন 2+ থেকে 3+ থেকে গেছে, এটা আবার হচ্ছে জারণ বিজারণ অর্ধকোষ বা তড়িৎদ্বার বলতেছে আর কি, এরকম। সো প্রত্যেকটা তড়িৎদ্বার কিন্তু একটু আলাদা আলাদা, মোট 5 প্রকারের আছে। এই দুটো আসলে একটা টাইপের ভিতরে পড়ছে, এটা একটা টাইপের ভিতরে পড়ছে, এইটা একটা টাইপের ভিতরে পড়ছে, মোট তাহলে কয়টা হলো? 3টে গেল আর কি, বুঝছো? ওকে, পরের দিকে আগেই, ডেনিয়াল সেল তৈরিতে অ্যানোড রূপে ব্যবহৃত তড়িৎদ্বার কোনটা?
ডেনিয়াল সেল তো ছোটোবেলায় যেটা পড়ছিল আর কি, সেটা যেন কীরকম দেখতে ছিল। এই পাশে ছিল হচ্ছে এরকম একটা কোষ ছিল না, এরকম একটা কোষ ছিল না, এরকম একটা ছিল। আর এইখানে হচ্ছে তুমি কি করতেছিলা, তুমি এইখানে ধরো যে একটা কিছু রেখে দিছো বাল্ব জ্বলতেছে কিনা এটা করার জন্য, এটা তোমাদের মনে আছে না? এটা এরকম। এখানে কি ছিল? জিঙ্ক। এখানে ছিল হচ্ছে কপার। এখানে ছিল জিঙ্ক 2+, এখানে ছিল হচ্ছে কপার 2+। তাহলে এইটা হচ্ছে আমাদের কাছে অ্যানোড, আর এইটা হচ্ছিল আমাদের কাছে হচ্ছে ক্যাথোড। তাহলে অ্যানোড রূপে কোনটা ব্যবহার করা হয়? জিঙ্ক থেকে জিঙ্ক 2+টাকে ব্যবহার করা হয়। তো সেটা কোনটা হবে? জিঙ্ক থেকে জিঙ্ক, এটা কিন্তু প্লাস, সো এটা কিন্তু ভুল হওয়ার চান্স আছে। এইটা দেখে এটা দাগাই দিতাম, এটা কিন্তু ঝামেলা হয়ে যেতে পারে আর কি। এখানে দেখো 2+ও আছে প্লাসও আছে, সো বি কেয়ারফুল, দেখে দেখে একটু দাগাবা, হ্যাঁ? ওকে, গেল। এরপরের দিকে আগে, লবণ সেতুতে নিচের কোন দ্রবণটি ব্যবহার করা হয়? এই যে এইখানে যেটা, এই যে এইখানে তো একটা লবণ সেতু দেওয়া লাগে না, এখানে লবণ সেতু দেওয়া লাগে। লবণ সেতুতে কোনটা ইউজ করা হয়? KCl ইউজ করা হয়, KNO3 ইউজ করা হয়, অ্যামোনিয়াম নাইট্রেট ইউজ করা হয়। এই লবণ সেতুতে এইগুলো কিন্তু ইউজ করা হয়। এগুলো কিন্তু মেডিকেলেরও প্রশ্ন কিন্তু আসে এখান থেকে, হ্যাঁ? ওকে, তাহলে কোনটা হবে? হবে হচ্ছে এই 1 নাম্বারটা হবে আর কি, পটাশিয়াম নাইট্রেট, এটা হচ্ছে লবণ সেতুতে ইউজ করা হয়। গেল। এবার যদি আমরা যাই পরের প্রশ্নে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপার কোষটির ক্যাথোডে কোন বিক্রিয়াটা ঘটছে? ক্যাথোডে বিক্রিয়া, ক্যাথোড মানে এইটা দেখো, এইটা হলো জারণ, এটা হলো আমাদের কাছে জারণ, এইটা হলো আমাদের কাছে বিজারণ, তাই না? তা জারণ কোথায় ঘটে? জারণ হয় হচ্ছে অ্যানোডে হয় জারণ, আর ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ, ক্যাথোডে হয় হচ্ছে বিজারণ, তাই তো? আচ্ছা, তাহলে ক্যাথোডে কী হয়েছে? কপার 2+ থেকে কপারে পরিণত হয়েছে, কপার 2+ থেকে কপারে পরিণত হয়েছে। কী হয়েছে? কপার 2+ থেকে কপারে পরিণত হয়েছে। সো বি কেয়ারফুল, কেউ ভুলে এটা দাগাবা না যে কপার থেকে কপার 2+এ পরিণত হয়েছে, এটা কিন্তু হয়নি। কী হয়েছে এটা বলো তো? কপার 2+ থেকে কপার, আমি কিন্তু এটা আগেই বলে আসি, ইনিশিয়াল থেকে চেঞ্জ কোথায় হয়েছে আর কি, বুঝছে না ঘটনাটা? ওকে, এরপরের দিকে একটু আসো। হ্যাঁ, কোষের ইএমএফ নির্ণয়ের সূত্র কোনটি আর কি? ইএমএফ, এটা কিন্তু আমি আগেও ভাইয়া বলে দিয়েছিলাম। ইএমএফ মানে কি? ই সেলের কথা বলতেছে আর কি, তাই তো? ই সেল সমান হচ্ছে ই অফ অক্সিডেশন প্লাস ই অফ রিডাকশন, ই অফ অক্সিডেশন প্লাস ই অফ রিডাকশন। অক্সিডেশন আর রিডাকশন, অক্সিডেশন ঘটে কোথায়? অ্যানোডে ঘটে। তাহলে কোথাও তুমি এরকমও লেখা দেখতে পারো, ই অফ অ্যানোড লেখা দেখতে পারো, সমস্যা নাই। আবার ই অফ ক্যাথোডও লেখা দেখতে পারো, তাও সমস্যা নেই, একই তো কথা আর কি। একটু আগেই কিন্তু এটা বলে দিচ্ছি, এই যে জারণ, এই যে বিজারণ আর কি, এরকম। এখন অ্যানোড আর ক্যাথোড, অ্যানোড কোথায় দেখি আছে? অ্যানোড আছে, ক্যাথোড আছে, দুটো যোগ করছে, অথবা অক্সিডেশন এবং রিডাকশন দুটো যোগ করছে আর কি। এই যে অ্যানোড আর ক্যাথোড যোগ করছে, অক্সিডেশন আর অক্সিডেশন। ও দেখছো ঘটনাটা কি? এই দেখো, এটা দিছে অক্সিডেশন, বাট এইটা আবার রিডাকশন দেয়নি, এটা দিছে কি? অক্সিডেশন দিছে, তার মানে এটা হবে না, তার মানে এটা বাদ। তারপর হচ্ছে কি, অক্সিডেশন আছে, এবার হচ্ছে রিডাকশন আছে, তার মানে এইটা হওয়ার চান্স আছে, তাহলে খ নাম্বারটা হওয়ার চান্স আছে আর কি। আর অপশন টেস্ট করে আসি, এরা হচ্ছে ক্যাথোড, এরা হচ্ছে মাইনাস দিয়ে দিছে অ্যানোড, এটা হচ্ছে না, তাই না? তারপরে যদি চিন্তা করে দেখি, অক্সিডেশন আমাদের অলরেডি অ্যান্সার পেয়ে গেছে, সো আমাদের সামনে আর আগানোর দরকারও নেই এরকমভাবে। তোমাদের একটা জিনিস বলে রাখি যে তোমাদের আসলে এই জিনিসগুলোর পড়ার সময় একটু বেস লেভেলে তথ্য জানা লাগবে, তোমাদের কিন্তু ভালো একটা আইডিয়াও লাগবে আর কি, তাই না? সো দেখা যায় যে একাডেমিক থেকে পড়ানোর সময় এই জিনিসগুলোকে অনেক সুন্দরভাবে গোছানো হতে বলা যায়, বোঝানো যায়। তোমরা যদি আমার 26 ব্যাচের কেউ যদি অডিয়েন্স হয়ে থাকো, বা 27 ব্যাচের যদি কেউ হয়ে থাকো, কোনো সমস্যা নাই। সো একটা শর্ট টাইমে তোমরা যদি চাও ফুল কেমিস্ট্রিটা আমার কাছ থেকে ভালো একটা সুন্দরভাবে তুমি শেষ করতে চাচ্ছ আর কি, তখন আমি তোমার একটা কথা বলতে পারি যে অক্সিজেন থেকে বর্তমানে এই সময় যখন আমি ভিডিওটা রেকর্ড করতেছি, তো তখন আমাদের একটা ব্যাচ লঞ্চ হয়েছে আর কি। ব্যাচটার নাম হচ্ছে অক্সিজেন রিভিশন এক্সপ্রেস, যেখানে কিনা 26 ব্যাচের জন্য মাত্র 25টা ক্লাসে ফুল কেমিস্ট্রিটাকে বেসিক থেকে সুন্দরভাবে এমনভাবে পড়াবো যাতে করে এইচএসসি পরীক্ষা আমরা 200-তে 200 এনরোল করতে পারি আর কি। তো এরকম একটা কোর্স নিয়ে কাজ করতেছি। সো কোর্সটা তোমরা কোথায় পাবা এটা নিয়ে তোমার একটু জাস্ট দেখাই দিই, হ্যাঁ? তো কারণ নর্মালি দেখানো হয় না, তো হুট করে মনে পড়লো তাই জন্য বলতেছি। সো কোর্সটা তুমি পাবা হচ্ছে oxygem.net নামে একটা ওয়েবসাইট আছে আমার, তুমি ওই ওয়েবসাইটে যাবা, ওয়েবসাইটে যাওয়ার পরে তুমি সুন্দরভাবে নিচে চলে আসলে পাবা আর কি। এবার 27 ব্যাচ যদি হও, তোমাদের কিন্তু এখানে কোর্সের অলরেডি ইনলিস্ট থাকে, তুমি চাইলে কোর্স এখান থেকে দেখে নিতে পারবা। এর বাইরে তুমি এখানে আসবা রিভিশন এক্সপ্রেসে, আসার পরে তুমি এখানে দেখবা এই যে এখানে এনরোল করতে পারবা আর কি। এখন এই যে কুপন কোড থাকলে আমি উপরে আবার লেখা দিই, হ্যাঁ, যে এই যে কুপন কোড যেটা আছে, তুমি চাইলে কুপন কোডটাকে অ্যাভেল করতে পারো, FE
26 দিলে 200 টাকা একটা অফ পাবা আর কি, পাইলে তুমি এই কোর্সের মধ্যে এনরোল করতে পারবা। কোর্সে এনরোল করলে তোমার জন্য কিন্তু কিছু আবার এই আর্কাইভ ক্লাসও রেখে দিচ্ছি, যারা গত বছরের 25 ব্যাচের ছেলেবেলেদের জন্য বা ভাই আপুদের জন্য আমি আসলে করে রাখছিলাম, তোমরা চাইলে এখান থেকে ওটা দেখে নিতে পারবে আর কি এরকম। তো যাই হোক, তো তোমাদের জন্য এটা বললাম যে কারো যদি এখন মনে হয় যে ভাই কোনো একটা এমসিকিউতে ডিটেলসে বুঝতেছি না, আর একটু ভালো করে বুঝতে পারলে ভালো হইতো, তখন তো ভাই আসলে আমরা ক্লাসগুলোর ভিতরে করবো, এখন তো আমরা শুধু কোশ্চেন সলভ মোডে আছি আর কি। তো যতটুকু বলা যায় অতটুকু ভাই বলতেছি, বুঝছো? ওকে, ঠিক আছে। লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যবহৃত হয় কোনটা? লেড স্টোরেজ ব্যাটারি বলতে তোমাদের বাড়ির আশেপাশে যে অটো গাড়িতে যে ব্যাটারি থাকে না, ঠিক আছে, ওই ব্যাটারিটার কথাই বলতেছে আর কি। তো বা তোমাদের বাসায় দেখবা যে ওই ছোটোবেলায় আমরা আসলে যখন ক্যাসেট শুনতাম, যখন আমরা ডিভিডি প্লেয়ারে মুভি দেখতাম, তখন এইসব ব্যাটারি নিয়ে আসতাম আর কি এরকম। সো ওই ব্যাটারিগুলোর মধ্যে কী থাকে? সালফিউরিক অ্যাসিড থাকে আর কি। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড থাকে, এটা মাথায় রাখবা। ওকে ওকে এবার আসলে লেড স্টোরেজ ব্যাটারিটার নাম বলছে সঞ্চয়ী কোষ, বলছে একই কথা। লেড সঞ্চয়ী কোষে ব্যবহৃত সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব আসলে কত? আপেক্ষিক গুরুত্ব কত? এবার হচ্ছে 1.25 হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, বুঝছো? ওকে, সেটা মুখস্থ মান, একটা মানটা মুখস্থ রাখবা, মানটা কাজে লাগার মতো ইনফরমেশন আর কি, মানটা হচ্ছে কাজে লাগার মতো ইনফরমেশন গেল। এবার যদি তুমি যাও পরের দিকে, যে শুষ্ক কোষে মানে ড্রাই সেল, যেটা তোমরা আসলে মানে ছোটোবেলায় পড়ছিলা, ইফ আই এম নট রং, সো ছোটোবেলায় পড়ছিলা শুষ্ক কোষে বিভবের মান কত? শুষ্ক ড্রাই কোষে, ড্রাই সেলে বিভবের মান কত? 1.5 আর কি, এটা মান মুখস্থ টাইপের মান আর কি এগুলা। কোনটি লেড স্টোরেজ ব্যাটারিতে ব্যাটারির সংকেত হিসেবে কাজ করতে পারে আর কি? আচ্ছা, লেড স্টোরেজ ব্যাটারিতে কী হয়? জারণ থাকবে, হয় বিজারণ হয় আর কি। তার মানে একটা হয় অক্সিডেশন হবে, একটা পার্টে গিয়ে রিডাকশন হবে আর কি। তাহলে এখানে আমরা এরকম একটা চিহ্নও দিয়ে দিতেছি, তাই না? তার মানে আমরা কিন্তু এটা জানি, আমরা একটু আগে দেখে আসছিলাম যে বাম পাশে হয় হচ্ছে জারণ, যেখানে থাকে অ্যানোড থাকে, ডান পাশে হয় হচ্ছে ক্যাথোড থাকে, যেখানে হয় হচ্ছে বিজারণ হয় আর কি, এই তো। আচ্ছা, লেড স্টোরেজ ব্যাটারিতে কার থেকে হবে? লেড থেকে শুরু হবে কাজটা। তাহলে লেড থেকে কি হবে? লেড থেকে 2+ হবে, এটা হচ্ছে জারণ গেছে আর কি। তাহলে এখানে তাহলে কী হবে? লেড লেড এইখান থেকে আবার ঘটনা ঘটবে, সেটা কি? লেড 2+ থেকে, আবার তোমার কাছে কি ঘটবে? যে লেডে পরিণত হবে আর কি, এটা আবার বিজারণ হবে, এই তো ঘটনাটা। ওকে, এখন এটা মানে থিওরিটিক্যালি তো এটাই হওয়ার কথা আর কি, লেড একবার ভেঙে যাবে আবার লেড তৈরি হবে আর কি এরকম। তাহলে একটু চলো তো দেখি আসি ঘটনাটা কী হয় না হয়, এরকম কি বুঝতে পারি কিনা আমরা, একটু আসেন। তো কোথায় কোথায় এই ঘটনাটা আছে? তো লেড স্টোরেজ ব্যাটারির মধ্যে এই জিঙ্কের ঘটনাটা আসবে না, এটা বাদ। তারপর হচ্ছে পিবি থেকে PB2+, এটাও হবে না। পিবি থেকে এটা হবে না, এটাও হবে না। লেড স্টোরেজ ব্যাটারি এটাই হবে, তাই না? এই PB0 থেকে PB+2, এইটা হলো জারণটা গেছে আর কি। এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ করা হয় মাধ্যম হিসেবে, দিলাম, সমস্যা নাই। পিবি থেকে পিবিতে পরিণত হয়েছে আর কি, এই জায়গায় দেখো PB+4 থেকে PB2+এ পরিণত হয়েছে আর কি, এরকম একটা অবস্থা আলটিমেটলি, ঠিক আছে? সো এখন আলটিমেটলি এটা পিবিতে গেছে। এখন তোমার আমি এই জিনিসটা কেমনে বুঝাবো বলো তো? হ্যাঁ, এইখানে আমাদের কাছে জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, এই জায়গাটার থেকে, এই জায়গাটায় আসলে আমি ভেঙে একটু লিখে দিই। অ্যানোডে কী হয়? অ্যানোডে এটাকে একটু আমরা একাডেমিকে পড়তে বলে খুব ভালো হইতো, নাহলে একটু ঝামেলা। অ্যানোডে কী হয়? পিবি থেকে PB2+এ পরিণত হয়, যেখানে আবার 2টা ইলেকট্রন সে ছেড়ে দিচ্ছে। ক্যাথোডে তাহলে কী ছিল? ক্যাথোডে ছিল হচ্ছে PbO2, ঠিক আছে, এটার নাম হচ্ছে লিথার্জ বলে এটার নাম। তাহলে এখানে ছিল কত? +4। এখান থেকে কিসে পরিণত হবে? এখানে পরিণত হবে হচ্ছে PB2+এ পরিণত হবে আর কি এখানেও। তাহলে এখানে সে 2টা ইলেকট্রন গ্রহণ করবে, সমস্যা নেই, 2টা ইলেকট্রন গ্রহণ করে এটাতে পরিণত হয়েছে আর কি। তাহলে 2টা আছে, তাহলে 2 মোল এখানে পানিও আছে, 2 মোল পানি আছে, তাহলে 2 দুগুণে 4, তাহলে 4 মোল হচ্ছে H+ আছে। এবার তুমি দুটাকে যোগ করো আর কি, যোগ করলে তাহলে কী হইলো? পিবি এর সাথে PbO2 এর সাথে হচ্ছে 4 মোল এত, কারণ এইটা আমরা খাইটা দিচ্ছি, তার সাথে কি হইলো? তার সাথে হইলো 2 মোল PB2+, এর সাথে 2 মোল হচ্ছে পানি। এরকমভাবে ঘটনাটা ঘটে, বুঝছো? তার মানে কি হইলো? এইটার থেকে এটা হইলো জারণ, ঠিক আছে? আবার এখান থেকে এখানে একটা মোলে হচ্ছে বিজারণ ঘটছে আর কি, এরকম একটা ব্যাপার। তাহলে লেড থেকে লেড 2+ একবার জারণ, লেড 2+ থেকে লেড +4 থেকে লেড 2+এ আবার হচ্ছে বিজারণ। এখানে কিন্তু 2টা অংশই কিন্তু এখানে আসলে আছে আর কি, বুঝছো? তো আমি এখানে একটা ভুল লিখছি না, তাহলে এটা কত হলো? +4 থেকে 2+, এরকম একটা চেঞ্জে আসবে। তাহলে এখানের মধ্যে হবে হচ্ছে 2+, এরকম একটা চেঞ্জে গিয়ে যাবে আর কি, এরকম একটা অবস্থা, বুঝছো কথাটা কি? ওকে, এটা হলো কখন? এটা হলো একটা পার্ট। তাহলে তুমি মনে হতে পারে যে ভাইয়া তাহলে মনে হয় এইটা
লেড মনে হয় ক্ষয় হয়ে যাইতেছে, লেড তো তারা জমা পড়তেছে না, এরকম কিছু ঘটনা আবার কিন্তু না। এইটা কখন, এটা হলো চার্জিং ডিসচার্জিং দুইটা ঘটনাই আছে। এটা কিন্তু তোমার কী হয়, এটা কিন্তু রিচার্জেবল ব্যাটারি, লেড লেড স্টোরেজ ব্যাটারিটা আর কি। তুমি দেখছো না ব্যাটারিতে কী করা হয়, চার্জ দেওয়া যায়, আবার ওটাকে আবার ইউজও করা যায়। যখন তুমি এটাকে ইউজ করতেছো তখন লেডটা ক্ষয়ে গেছে, তুমি যখন আবার চার্জ দিবা তখন এইটাতে আবার লেড 2+ এখানে গিয়ে আবার জমা পড়বে আর কি, বুঝছো? তো এইখানে কিন্তু আমাদের বলে দেওয়া নাই যে ভাই এইটা আসলে আপনার কী যেন ওর নাম, চার্জিং নাকি ডিসচার্জিং, এটা বলে দেওয়ার নাই আর কি। এই জন্য কনফিউশনগুলো ক্রিয়েট হইতে পারে, বাট চলবে। এই জিনিসটা তো আশা করি ক্লিয়ার হয়ে গেছে এখন, যে ভাই এটাতে কী কী ঘটনা ঘটে। এটা হচ্ছে আমরা কথা বলছি কি ডিসচার্জিংয়ের সময় এই কথাটা বলছি, চার্জিংয়ের সময় আবার এখান থেকে কিন্তু লেড জমাই পড়তো আর কি। সেই ডিটেলস জিনিসপত্রগুলো আমরা ক্লাসের ভিতরে আলোচনা করতে পারবো, বাট এখানে অ্যান্সারটা আসলে কোনটা, এইটা। তবে যদি আমরা শুধুমাত্র এইটুকু পার্ট নিয়ে কথা বলতাম, ডিসচার্জিং পার্টটা নিয়ে, তখন লেড থেকে লেড 2+ আর পিবি +4 থেকে +2 যাইতো আর কি, এরকম হচ্ছে ঘটনাটা। বুঝতে পারছো ঘটনাটা? ওকে ওকে, এবার একটু আসেন, আমি ডিটেলস এর কথাবার্তা বলছি। কোনটি রিসার্চ করা যায়, কোনটি রিসার্চ করা যায়, যেমন ধরো এটাতে রিসার্চ করা যায় মানে কি, হ্যাঁ কোন ব্যাটারিটা আছে, তুমি যেমন ড্রাই সেল যেটা পেন্সিল ব্যাটারি, এটা রিসার্চ করা যায় না, যায় না তো আর কি। হ্যাঁ অ্যালকালি জ্বালানি কোষ এটা রিসার্চ করা যায় না, লিথিয়াম ব্যাটারি রিসার্চ করা যায় না, লিথিয়াম আয়ন ব্যাটারিটা হচ্ছে রিসার্চ করা যায় আর কি। ওই যে একটু আগে বললাম, যা রিসার্চ করা যায় তার নাম হচ্ছে রিচার্জেবল ব্যাটারি, যা রিচার্জ করা যায় না সেটা হচ্ছে নন রিচার্জেবল ব্যাটারি আর কি, সেটা হচ্ছে নন রিচার্জেবল ব্যাটারির মধ্যে গিয়ে পড়ছে আর কি। লিড স্টোরেজ ব্যাটারি কিন্তু রিচার্জেবল ব্যাটারি। তো একবার চার্জিংয়ের সময় এক ধরনের বিক্রিয়া হয়, ডিসচার্জিংয়ের সময় আরেক ধরনের বিক্রিয়া হয়, পদার্থ কিন্তু আসলে আলাদা হয় না, ওগুলোর মধ্যে একটু আলাদা মানে চেঞ্জেসগুলো থাকে আর কি, ঠিক আছে? হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফ কত? হাইড্রোজেন ফুয়েল সেলের ইএমএফটা হচ্ছে এত। এটা কিন্তু হাইড্রোজেন কোষ না, হাইড্রোজেন ফুয়েল সেল আর কি। হ্যাঁ হাইড্রোজেন ফুয়েল সেল, এটা কিন্তু ডিটেলসে পড়াশোনা করতে হবে। এটা কিন্তু আমাদের আগে শর্ট সিলেবাসে ছিল না, এটা কিন্তু ফুল সিলেবাসে ছিল আর কি। সো ফুল সিলেবাসের পড়াশোনা কিন্তু এবার নতুন করে করতে হবে, বুঝছো? ওকে, এবার তুমি আসো, আচ্ছা ফুয়েল সেল সম্পর্কে একটু হালকা একটু আইডিয়া বলি। ফুয়েল সেলে যদি যায় তাহলে তখন তোমার কাছে অ্যানোড থাকে, তখন তোমার কাছে অ্যানোড থাকে, তোমার কাছে তখনও ক্যাথোড থাকে আর কি ফুয়েল সেলেও, তাই তো? সো অ্যানোডে কে থাকে, অ্যানোডে থাকে হচ্ছে হাইড্রোজেন থাকে, আর ক্যাথোডে কে থাকে, ক্যাথোডে থাকে হচ্ছে অক্সিজেন থাকে। হাইড্রোজেন থাকে যাবে হচ্ছে H+ হবে, অক্সিজেন থাকে যাবে হচ্ছে হ্যাঁ ও, এরকম হবে আর কি। তার মানে এখান থেকে আবার H+ OH- মিলে ধরো যে আসলে কি মানে H+ আর O2- অক্সিজেন তো ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? এগুলো থেকে ধরো আবার পানি তৈরি হবে আর কি, এরকমভাবে। তো হাইড্রোজেন ফুয়েল সেল কেমন কাজ করে, হাইড্রোজেন এবং অক্সিজেন, অক্সিজেন যায় ক্যাথোডে, অ্যানোডে যায় হচ্ছে হাইড্রোজেন, দুটোকে যোগ করলে পানি তৈরি হয়, এইভাবে আসলে কাজ করে আর কি জিনিসটার মধ্যে, বুঝতে পারছো? ওকে, তো যেহেতু তখন O2- তৈরি হয় না, এটা জিনিসটা হচ্ছে OH তৈরি হয় আর কি। জাস্ট আমরা বুঝাইলাম যে অক্সিজেন এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে? এই O2- আবার কোথায় থাকে, OH- ভিতরে থাকে। তো এগুলো ডিটেলস আলোচনা করা যাবে, বাট এটা এখন না। জাস্ট তুমি এটা বুঝছো যে এখানে ইলেকট্রন অক্সিজেনটা গ্রহণ করবে, এটা ইলেকট্রনটা ত্যাগ করবে আর কি, বুঝছো ভাইয়া? ওকে, কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না, মানে বিদ্যুৎ শক্তি নাই কোনটির মধ্যে আর কি। এরকম খুবই বেসিক কথা, যে কোষ দুই ধরনের, একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষে আসলে কী হয়, আমরা বিদ্যুৎ শক্তি পাই, ওই যে বললাম বাল্ব জ্বলে ওঠে। আর তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে বিদ্যুৎ শক্তি দিয়ে আমরা আসলে কোনো কিছু এই যে রাসায়নিক শক্তি পাই আর কি আমরা, এটা আর কি, বুঝছো? মানে তড়িৎ বিশ্লেষণ ঘটনাটা ঘটে, তাহলে সেটা কোনটা, তড়িৎ বিশ্লেষ্য কোষ। আচ্ছা, লেড স্টোরেজ ব্যাটারিতে কোনটি বিজারিত হয়, বিজারিত হয়? আচ্ছা আমরা আবার যদি একটু ওই কথার মধ্যে আবারও আসছি, লেডের সাথে PbO2 এটা বিক্রিয়া করলাম, করার পরে আমরা Pb2+ পেয়েছি, এই তো বিক্রিয়াটা, আর তো কোনো কাহিনী নেই, তাই না? একবার ধরলাম এখান থেকে এটা হলো আমরা জারণ বললাম, এখান থেকে একবার এটা হলো আমাদের অক্সিডেশন বললাম আর কি, এই তো। আচ্ছা এখন বিজারিত হয়েছে কোনটা, তো এ হচ্ছে বিজারক, এ হচ্ছে বিজারক, কারণ ও ইলেকট্রন ত্যাগ করছে আর কি, আর এ হচ্ছে জারক। তাহলে কি হবে, জারক বিজারক অন্যকে বিজারিত করবে, তাহলে বিজারক PbO2-কে বিজারিত করবে আর কি। তাহলে PbO2 তাহলে কী হয়েছে, বিজারিত হয়েছে আর কি। PbO2 লিথার্স যেটা, এটা আসলে বিজারিত হয়েছে, বুঝতে পারছো? ওকে, কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না, একই প্রশ্ন তাই না? কোনটিতে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় না, তাহলে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। ওকে, এটা হচ্ছে কপি পেস্টের ওই পেজটাই থেকে গেছে আর কি। এবার তুমি আসো, A+B2+ C3+ আয়নের দ্রবণে পৃথকভাবে 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করছো, তাহলে কোনটার মধ্যে কত মোল হ্যাঁ বা চার্জ যুক্ত হবে আর কি। আচ্ছা এটা কিন্তু আমরা আগের একটা প্রশ্ন ছিল, তাহলে মোল সংখ্যা N=1/E ছিল, মনে আছে? যদি 1 ফ্যারাডে বিদ্যুৎ হয়, এই ক্লাসের শুরুর দিকে আজকে আমরা আলোচনা করছিলাম এটাতে, তো 1/E যদি হয় তাহলে এর জন্য তাহলে কত হবে, এর জন্য হচ্ছে 1/1, এটার জন্য কত হবে 1/2, এর জন্য কত হবে 1/3, এত মোল জমা পড়বে আর কি। তাহলে 1 নাম্বারটা ট্রু, 1 মোল জমা পড়বে। বি নাম্বারটা ট্রু না, এটা হচ্ছে কত
1/3 হবে, 1.3 না, এটা হচ্ছে 1/3 হবে আর কি। তাহলে কত হবে? 3 নাম্বারটা হবে আর কি, 1/3। তাহলে কোনটা হওয়া উচিত? 1 আর 3 নাম্বারটা হওয়া উচিত আর কি, এটা বুঝছো এরকম। সো এবার যদি যাই, ই অফ এজি থেকে এজি প্লাসের মান হচ্ছে এত, ই অফ হাইড্রোজেন থেকে হাইড্রোজেন প্লাসের মান হচ্ছে এত। তাহলে দুটার ক্ষেত্রেই, এটার ক্ষেত্রেও দেওয়া আছে জারণ বিভব, এটার ক্ষেত্রেও দিয়ে দেওয়া আছে হলো জারণ বিভব দেওয়া আছে আর কি। গঠিত কোষের সংকেত কোনটা হবে? তাহলে দেখি, এটা জারণ বিভবের মান বেশি, এটা জারণ বিভবের মান কম। আমরা আগেই বলছিলাম কথা না, যার জারণ বিভবের মানটা বেশি ওইটা জারণ হবে, অন্যটার ক্ষেত্রে বিজারণ হবে আর কি। আচ্ছা পাইলাম, তাহলে এটার মান বেশি, তাহলে জারণ। তাহলে এজি থেকে এজি প্লাস জারণ, হাইড্রোজেন এইচ প্লাস থেকে এইচ টুতে পরিণত হয়েছে, এটা হচ্ছে বিজারণ। এক নম্বরটা কিন্তু সত্যি কথা। দুই নম্বর কথার মধ্যে আসো, যে এজি থেকে এজি প্লাসে গেছে, এখান থেকে এটা তো গেছে, তার মানে এটা তো সত্যি কথাই আর কি, তাই না? তাহলে তো কোনো সমস্যা নেই। দুই নম্বরটাও এজি থেকে এজি প্লাসে গেছে, এইচ টু প্লাস থেকে, মানে এই জায়গায় লেখার মনে হয় কিছু ঝামেলা আছে হালকা পাতলা, ঠিক আছে? 3 নাম্বারটা আমি ঠিক দেখতেছি না, আমার আসলে মানে এই জায়গাটা দেখতে খুবই উইয়ার্ড লাগতেছে, ঠিক? তাহলে 2 নাম্বারটা, 1 নাম্বার 2 নাম্বারটা কিন্তু সেম অবস্থায়, মোটামুটি এটাতে সেম অবস্থার কথাই বলছে, এই যে 1 নাম্বারটা 2 নাম্বারটা। তাহলে 1 আর 2টা আসলে কারেক্ট অ্যান্সার হবে আর কি, বুঝছো? 1 আর 2 নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সারটা। বাট এইটা কিন্তু কারেক্ট অ্যান্সার না। কেন কারেক্ট অ্যান্সার না? কারণ হচ্ছে এই জায়গাটায় 2 প্লাস দিয়ে রাখছে আর কি। তো আমার মনে হয় এইটা একটা মানে লেখার মিস্টেক হতে পারে। আদারওয়াইজ যদি লেখার মিস্টেক যদি না হয়, তাহলে আবার উপরে কোনোটার সাথে মিলে যাবে আর কি, এই হচ্ছে ঘটনাটা, বুঝছো? ওকে, ফুয়েল সেলের অ্যানোডে ব্যবহৃত ফুয়েল হলো কোনটা? ফুয়েল সেলে অ্যানোডে ব্যবহৃত ফুয়েল কোনটা আর কি? অ্যানোড, আমরা কিন্তু আগে এই কথা নিয়ে বলছিলাম যে ফুয়েল সেলে অ্যানোডে কে যায়, ফুয়েল সেলে অ্যানোডে কি যায়? অ্যানোডে কিছু একটা যায়, ক্যাথোডে কিছু একটা যায়। অ্যানোডে কি যায়? ফুয়েল সেলে অ্যানোডে যায় হচ্ছে, আমরা বলছিলাম হাইড্রোজেন যায়, ক্যাথোডে কি যায়? অক্সিজেন যায়, এটা বলছিলাম কিন্তু আমি। তো অ্যানোডে কোনটা যায়? হাইড্রোজেন গ্যাসটা যায় হচ্ছে অ্যানোডে যায়, ব্যবহৃত হয় আর কি অ্যানোডে, ঠিক আছে? তারপরে কী হয়? অক্সিজেন গ্যাসটা যাবে ক্যাথোডে যাবে। তাহলে আর কী হবে? তাহলে ফুয়েল সেলে, যেহেতু আমাদের অপশন জানা নেই এই মুহূর্তে, আমরা যেহেতু আমরা এখনও পড়ি নেই ফুয়েল সেলটার ডিটেলস নিয়ে আর কি। সো ফুয়েল সেলের মধ্যে মিথানল কিন্তু ইউজ করা হয়। সো ওই জায়গার থেকে বলতে পারতেছি, যদি 3 নম্বর অপশনটা না হয়, তাহলে 1 আর 2 নম্বর অপশনটা হওয়া উচিত, রাইট? যদি 3 নম্বর অপশনটা না হয়, তাহলে কোনটা হওয়া উচিত? 1 আর 2 নম্বর অপশনটা হওয়া উচিত। ওইটাই দেখাই দিচ্ছি আর কি আমরা, বুঝছো? আপাতত বাট আমরা ক্লাসের ভিতরে এগুলো কিন্তু সবগুলো জিনিস নিয়ে আলোচনা করবো, যে ফুয়েল সেল যখন ডিটেলস পড়বো, কোনটার ভিতরে কী থাকে না থাকে, কেমন হয়, সবগুলো জিনিস নিয়ে কথাবার্তা কিন্তু হবে। এবার দেখি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, তারপর হচ্ছে ই এত মান হচ্ছে এত, এফি থেকে Fe2+, এটার জন্য হচ্ছে ই সেলের মানটা কত? এটা একটা মান হচ্ছে প্লাস, এটাও জারণ 0.44, এটার জন্য হচ্ছে জারণ, সেটা কত? এটার জন্য দেখো জারণ দিছে, বাট এটার জন্য মাইনাস ভ্যালু দিয়ে রাখছে আর কি এখানে, জারণ মান বাট -0.76 আর কি, বুঝলাম। কপারের জন্য কি হয়েছে? কপারের জন্য জারণ বিভবের মানটা হচ্ছে কত? -0.36 আর কি, হ্যাঁ, -0.36 এরকম একটা ভ্যালু দিয়ে রাখছে। জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আর Fe2+ থেকে এফিতে পরিণত হয়েছে, ঠিক আছে? আবার জিঙ্ক থেকে জিঙ্ক 2+, কপার 2+ থেকে কপারে পরিণত হয়েছে, দুইটা বিক্রিয়া। গঠিত কোষ দুটিতে কোন দরিদ্রার হতে ধনাত্মক আয়ন প্রবেশ করবে আর কি? আচ্ছা, ঠান্ডা মাথায় একটা জিনিস বুঝে দেখো, এটা চিন্তা করার দরকার নেই। আপাতত তোমার কাছে দুটো সেল দিয়ে দেওয়া তো আছে, তাই না? সেল দিয়ে দেওয়া, ধরো যে এইটা বিক্রিয়া হইতেছে আর কি, ঠিক আছে? এই দুটো সেল থেকে তুমি চিন্তা করো, উপর দূরের কথা বাদ দাও, আপাতত বাদ দাও, হ্যাঁ, দিয়ে তুমি চিন্তা করো, তাহলে জিঙ্ক থেকে কিসে গেছে? জিঙ্ক 2+ গেছে আর কি, তাই না? তাহলে জিঙ্ক থেকে আমাদের কাছে কি আসছে? জিঙ্ক 2+ গেছে। তাহলে প্রথমটা এইখান থেকে আমরা একটা দেখলাম ধনাত্মক চার্জ দ্রবণের মধ্যে গেছে, বুঝছো? আবার এখানে দেখতেছি কি একই কথা, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, মানে জিঙ্ক থেকে এটা ধনাত্মক চার্জ দ্রবণের ভিতরে গেছে। এখানে কি হয়েছে? ধনাত্মক চার্জটা কমে এখানে কপারে পরিণত হয়েছে, তাই না? এনে কি হয়েছে? ধনাত্মক চার্জটা কমে এখানে আয়রনে পরিণত হয়েছে আর কি। তাহলে কোথা থেকে কোথায় হবে? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এইখান থেকে তোমার আসলে ধনাত্মক চার্জটা আয়নে পরিণত বা প্রবেশ করবে আর কি, এটা। এবার যাও পরেরটার দিকে, কোষ দুটিতে কোষ বিভবের মান কোন সেট হবে আর কি? আচ্ছা, এখানে যদি দেখি যে এই উপরের দুটা কোষ, তার মানে হচ্ছে এই প্রশ্নটার জন্য ওই পাশের প্রশ্নটা দরকার ছিল আর কি, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে বইয়ের ভিতরেই আছে যে একটা উদ্দীপক দিয়ে থেকে দুইটা প্রশ্ন থাকে, এই একটা প্রশ্ন আর একটা প্রশ্ন। সো তার রেসপেক্টে যদি বলি যে এটার জন্য আমরা এখানে একটা উত্তর দিতেছি, আর একটা প্রশ্নের উত্তর ওখানে দিতেছি আর কি। একটু তুমি যদি আসো, ঠান্ডা মাথায় একটু আসো, তাহলে কী কী হতে পারে? প্রথম কী কাজ এটার জন্য? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, আয়রন থেকে এত। তাহলে আমরা যদি একটা কাজ করি, জিঙ্ক থেকে জিঙ্ক 2+-এর বিভব কত? জিঙ্ক থেকে জিঙ্ক 2+, এইটার বিভব কত?
জিঙ্ক এটার বিভব হচ্ছে 0.76, মোটামুটি মুখস্থ রাখতে পারো এটা। আর আয়রন 2+ থেকে আয়রনের বিভব কত, এটা কিন্তু বিজারণ বিভব নিছি, বাট দেওয়া আছে কি এটা জারণ বিভব দেওয়া আছে, উল্টাই নিতে হবে। তাহলে এটা হচ্ছে মাইনাস হবে আর কি, তাহলে -0.44 এত ভোল্টেজ। তাহলে এই দুটোকে যোগ করলে কি হয়, যোগ করলে আসে হচ্ছে 2, এটা আসে কত 3, তাহলে হচ্ছে 0.32 এত ভোল্টেজ। তো এই একটার জন্য অ্যান্সার আসতে হচ্ছে এটা 0.32। এবার যদি যাই পরেরটার ক্ষেত্রে কত আসবে, জিঙ্ক আর কপারের জন্য বলতেছে, কপারেরটা মান কত 0.34। এটা হচ্ছে কপার থেকে কপার 2+, এটা আবার মাইনাসে দিয়ে দেওয়া আছে মানটা, সমস্যা নাই। তাহলে কি হলো, জিঙ্কের জন্য কত পাইলাম 0.76 এত ভোল্টেজ, কপারের জন্য কত, কপার 2+ থেকে কপারে আসতে হবে, কিন্তু আমাদের কাছে মানটা দিয়ে দেওয়া আছে কোথায়, মানটা দেওয়া আছে পজিটিভে, তো নেগেটিভে দেওয়া আছে, চেঞ্জ করে নিতে হবে পজিটিভে। তাহলে 0.34 ভোল্টেজ, তা যোগ করে তাহলে কত হলো, যোগ করলে হলো তাহলে হচ্ছে 0, তাহলে হচ্ছে 1, তাহলে হচ্ছে এত, তাহলে এত ভোল্টেজ। তাহলে একটা হলো 0.32 ভোল্টেজ, একটা হলো 1.10 ভোল্টেজ। তাহলে এটা কি কেউ আছে অপশনে, হ্যাঁ এই যে অপশনে সুন্দর একটা অপশন আছে, এই যে এটা হচ্ছে এটা, বুঝছো, এখানে একটা ভি হবে আর কি। কোথায় কি ক্লিয়ার? ওকে, পরের দিকে আগেই তাহলে আসো। জিঙ্কের পাত্রে FeSO4, জিঙ্কের পাত্রে FeSO4 দ্রবণ রাখা হলো, জিঙ্ক এবং আয়রনের প্রমাণ বিজারণ বিভব হচ্ছে এত, আর হচ্ছে এত বিজারণ বিভব দিয়ে রাখছে, উদ্দীপকের সৃষ্ট কোষটির যা কোষ বিভব কত আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে জিঙ্কের সাথে কার দিছে, আমরা দিলাম হচ্ছে FeSO4, Fe2+, তো এখান থেকে কী হবে, জিঙ্ক 2+-এ পরিণত হবে আর Feটা হচ্ছে 0-তে পরিণত হবে। তাহলে যদি আমরা বলি ই সেল সমান, তাহলে কত হইল, ই অফ জিঙ্ক থেকে জিঙ্ক 2+ প্লাস ই অফ Fe2+ থেকে Fe। তাহলে ঘটনাটা কী হয়েছে, এইটা হলো আমাদের কাছে এই যে জারণ, আর এইটা হলো আমাদের কাছে এই যে বিজারণ আর কি। তাহলে এই যে জারণ আর এই যে কী পাইছে বিজারণ, তো জারণের মানটা কত, এখন জিঙ্কের জন্য দেখছে বিজারণ বিভবের মান দেওয়া আছে, লাগবে কোনটা আমাদের জারণ, তাহলে এটাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করলে তাহলে কী হবে +0.76 ভোল্টেজ, তাহলে কি হবে +0.76 ভোল্টেজ। এখানে কি হবে Fe2+ থেকে Fe-তে পরিণত হবে, তাহলে হচ্ছে এখানে তো অলরেডি বিজারণ বিভবের মানটা দিয়ে দিছে, তার মানে এই মানটা ইউজ হবে আর কি এখানে। তাহলে হচ্ছে -0.44 ভোল্টেজ, বিয়োগ করলে কত আসে 0.32 ভোল্টেজ, এইটা আসতেছে। তাহলে 0.32 পজিটিভ কিন্তু আসবে, তাই না, তাহলে কোনটা হবে পজিটিভ। সো বি কেয়ারফুল, পজিটিভ এবং নেগেটিভের পার্টটা দুটোই যখন সেম প্রশ্নে থাকে তখন ঝামেলা হতে পারে আর কি একটা, বুঝছে? ওকে, তারপরে দেখি আমাদের কাছে অবস্থাটা কি বলছে। আমাদের কাছে এটি লাস্ট প্রশ্ন, সমস্যা নেই। জিঙ্কের পাত্রে Fe2+ দ্রবণ রাখা হলো, তো জিঙ্ক ও আয়রনের প্রমাণ বিজারণ বিভব হচ্ছে এত আর এত, সো সমস্যা নাই। সো এখানকার একটা অপশন মিসিং, কেন, কারণ এটা হচ্ছে এই উদ্দীপকের সাথে এই পার্টটা এখানে ছিল আর কি, সমস্যা হবে না। তারপর উদ্দীপকের সৃষ্ট কোষ্ঠীর ক্ষেত্রে তাহলে কী অবস্থা হবে, ওকে, জিঙ্ক পাত্রটি ক্যাথোড হিসেবে কাজ করে আর কি। আমরা একটু দেখি, এখানে তো লিখছিলাম জিঙ্কের জারণ হইল না, এখানে জিঙ্কের কি হইলো, জিঙ্ক থেকে জিঙ্ক 2+-এ পরিণত হয়েছে, তাহলে এটা কী হয়েছে, জারণ হয়েছে, তাহলে এটা কী হয়েছে জারণ, জারণ হওয়া মানে কি, সে অ্যানোড হিসেবে কাজ করছে, জারণ হওয়া মানে কি, সে অ্যানোড হিসেবে কাজ করছে, তাহলে জিঙ্ক পাত্রটি ক্যাথোড হিসেবে কাজ করে, এই কথাটা আসলে ভুল, এই কথাটা আসলে ভুল। তাহলে 2 আর 3 নাম্বারটা অ্যান্সার হবে, এটা মোটামুটি বুঝতে পারতেছে আর কি। কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে, যদি ই সেলের মান যদি পজিটিভ হয় তাহলে কিন্তু এটা স্বতঃস্ফূর্ত, তাহলে এর মানটা কি পজিটিভ ছিল, হ্যাঁ পজিটিভ ছিল, তার মানে এটা স্বতঃস্ফূর্ত মানলাম। তারপর কি, পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে, এই যে জিঙ্কটা ক্ষয় হয়ে গিয়ে জিঙ্ক 2+-এ পরিণত হয়েছে, তার মানে যখন অ্যানোড হিসেবে কাজ করে পাত্র তখন পাত্রটা ক্ষয় হয়, আর ক্ষয় হলে কি অবশ্যই তো ঝামেলা। তাহলে কি হয়েছে, 2 নম্বরটার কথা সত্যি, 3 নম্বর কথাটাও সত্যি যে পাত্রটা ক্ষয়প্রাপ্ত হবে, তাহলে কোনটা হবে অ্যান্সারটা, 2 আর 3 নাম্বারটা হবে অ্যান্সার আর কি, বুঝতে পারছো? সো এরই মাধ্যমে আমরা মোটামুটি আমাদের এই চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ ছিল যেগুলো তোমার আসলে সলভ করা দরকার, সো ভাইয়া তোমাকে এই এমসিকিউগুলো সুন্দরভাবে সলভ করাই দিচ্ছে আর কি। সো আমরা এই সিরিজটার যে সকল যতগুলো রাইটারের বইয়ে যে সকল এমসিকিউগুলো আছে, সো মোটামুটি আমরা আসলে এটা সলভ করব। সো তোমাদের দিক থেকে একটা জিনিস জানতে চাই আর কি, যে এই সিরিজটার নিয়ে তোমাদের কাছে কী ধরনের কী বলতে ইচ্ছা করতেছে কমেন্ট সেকশনটা ড্রপ করবা। পাশাপাশি তোমরা এরপরে কোন চ্যাপ্টার চাও, কোন রাইটারের বইয়েরটা চাও, একটু জানাই দিও আর কি আমাকে, তাহলে এটা সুবিধা হবে আর কি, এরকম, বুঝছো? সো
আর আমার কাছে আরেকটা জিনিস বলে রাখি, আমার কাছে আবার সবগুলো রাইটারের বইগুলো এই মুহূর্তে অ্যাভেলেবল নাই, হ্যাঁ। সো তোমাদের যদি এমন কোনো রাইটারের বই থাকে যে রাইটারের বইয়ের এমসিকিউগুলো তোমার সাথে সলভ করাই চাও, তাহলে তোমরা চাইলে ওইটাকে সুন্দর করে এমসিকিউ অংশটা যার কাছে আসলে যার বইয়ের মধ্যে এখনও দাগানো নাই ওটা সুন্দরভাবে ছবি তুলে পিডিএফ করে আমাদের পেজের মধ্যে ড্রাইভ লিঙ্ক আকারে দিয়ে দিও। তো প্রয়োজনে আমি ওইখান থেকে কিছু প্রশ্ন টাইপ করে যেসব যে প্রশ্নগুলো না সলভ করলে তুমি আসলে এই এমসিকিউগুলো সলভ করতে পারবা না, হ্যাঁ, বা যেগুলো সলভ করলে তুমি সহজে সবগুলো সলভ করতে পারবা, সবগুলো আমি আসলে সলভ করাই দিব আর কি। সো আজকে তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ আমরা পরবর্তী কোনো একটা চ্যাপ্টার নিয়ে আবার কথা বলবো, আবার আমরা সলভ করব, যাতে করে আমাদের যে শেখার জার্নি এরা যেন সুন্দরভাবে কমপ্লিট হয় আর কি। আর এই তো আরেকটা জিনিস তো বলে রাখছি, যদি তোমাদের সাথে মনে হয় ভাইয়ার সাথে তোমরা তোমাদের কেমিস্ট্রি জার্নিটা সুন্দরভাবে শেষ করবা এবং তোমরা একাডেমিক টু অ্যাডমিশনের সুন্দর একটা প্রস্তুতি নিতে চাও, তাহলে তুমি নির্দ্বিধায় আমার সাথে কমপ্লিট করতে পারো তোমার জার্নিটা। আর জার্নি কমপ্লিট করার জন্য oxychem.net যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যেই কোর্স প্লেস করা আছে। দেখে শুনে বুঝে তুমি সবগুলো দেখে তুমি চাইলে কোর্সটার মধ্যে এনরোল হতে পারবে আর কি। ইনশাল্লাহ ভাইয়ার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব তোমার স্বপ্নের জায়গায় তোমাকে পৌঁছায় দেওয়ার জন্য আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।